আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনুস, নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার, বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানালেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত। এবং সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সংস্কার কমিশন সদস্য আব্দুল আলিম। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার জরুরি মন্তব্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। 2 দিনের সম্মেলনে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। চকর মালিথা জানাচ্ছেন। বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের 2 দিনের সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে জানাতে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে। এর প্রধান বিষয়গুলি হচ্ছে, মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। 4 এপ্রিল সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। এবারের সম্মেলনের পর শুক্রবার থেকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থান হওয়ার মতো কিছু ঘটেনি। দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড ঘিরে মামলায় নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য থানার পাশাপাশি আইজি পর্যায়ে কমিটি করে তদন্ত করা হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও তেজগাঁও শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। 5ই আগস্টের পর কিছুদিন সরকার ছিল না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শহীদুল্লাহ রাজু,
চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে, সরকার এর বাইরে যাবে না। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা মনে করি যে সরকার সবার সাথে পরামর্শ পর্যালোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে। আর যে বিষয়টা বলেছেন নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বর অথবা জুন 2026। এটা হচ্ছে সংস্কার, কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর নির্ভর। ধোঁয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে, নির্বাচন দিবে কি দিবে না সরকার। অবশ্যই নির্বাচন হবে এবং ডিসেম্বর যেমন জুন, দুইটা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভিতরেও হয়ে যাবে। এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে। সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লায় নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বিএনপি সংস্কারের প্রবক্তা। 31 দফা দিয়ে সবার আগে সংস্কার চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, তাঁর দলের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করার কথা বিএনপি বারবারই বলে আসছে বলে মন্তব্য করেন তিনি। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কেন সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030 কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। আমরা বলছি যে নির্বাচনের জন্য, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন, কোনো ধরনের সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তবে নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে ক্ষমতায় যাওয়া দলকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তিনি। নির্বাচন বেশি পেছালে সরকারকে অস্থিতিশীল করার পায়তারা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনীতি বিশ্লেষকরা। নাজিব বেগ জানাচ্ছেন, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। সম্প্রতি প্রধান উপদেষ্টা আবারও বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বিদেশি গণমাধ্যমকে বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলো একমত হলে অগ্রাধিকার কিছু সংস্কার করেই এবছরই নির্বাচন হতে পারে। দলগুলো এবং সরকার এবং যে কনসেনসাস কমিশন আছে তারা যদি সবাই একমত হয় অগ্রাধিকার সংস্কারের ব্যাপারে, তাহলে তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা আমি অসম্ভবের কিছু দেখি না। অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে 2-2.5 বছরের মেয়াদ, এর বেশিটা হওয়া উচিত না। এখন যদি এটা না হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়বে, রাজনৈতিক সমাজ অস্থির হয়ে পড়বে, দেশের পরিস্থিতি অস্থির হয়ে পড়বে। বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আছে, রাজনৈতিক গোষ্ঠী আছে, নানান ধরনের এজেন্ট থাকে দেশি বিদেশি, তারা সবাই কিন্তু চেষ্টা করবে সরকারকে অস্থিতিশীল করার জন্য। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম মনে করেন, শুধু একটি নির্বাচনের জন্য নয়, নির্বাচন ব্যবস্থার উন্নতিতে সংস্কার বাস্তবায়ন জরুরি। আমরা নির্বাচন ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই। শুধুমাত্র একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেটা সম্ভব না। সিরিজ অফ সুষ্ঠু ইলেকশন লাগবে। এই জন্যে আমরা যে সুপারিশগুলো দিয়েছি এগুলো বাস্তবায়ন দরকার, এবং এটা যেই করুক, সেটা নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, এগুলো লাগবে। না হলে বাংলাদেশে ভবিষ্যতে আবার 2014 কিংবা 2018 কিংবা 2024 কিংবা 1996 সালের ফেব্রুয়ারির মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের একটি পার্কে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে হেঁটেছেন ছেলে তারেক রহমান। 8 বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। লন্ডন ক্লিনিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
চলতি মাসে 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি মাত্রার এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওই সময় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় শুরু হয় মৃদু তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের বিস্তারে রাজধানী সহ প্রায় সারা দেশেই ভ্যাপসা গরম অনুভূত হয়। এরই মধ্যে 28 মার্চ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে বুধবার সিলেটে বৃষ্টিপাতের কারণে গরম পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সেই সাথে দেশের উত্তর বা উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতে এবং সেই সাথে লাইটেনিং ফ্ল্যাশের সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা রংপুর, দিনাজপুর, সিলেট ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বছরের উষ্ণতম মাস এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় শুরু হতে পারে তাপপ্রবাহ। উষ্ণতম বলতেই আমাদের তাপপ্রবাহের কথা আমাদের আগেই চলে আসবে। তো সেক্ষেত্রে একটা তাপপ্রবাহ প্রায় শেষ হয়ে আসছে, আবার আর একটা তাপপ্রবাহ আবার তাপপ্রবাহ এরপর 10-12 তারিখে। এই যে স্পেলটা চলতেছে গত 27 মার্চ শুরু হয়েছে এবং গতকাল 1 এপ্রিল পর্যন্ত ছিল। আজকেও থাকার সম্ভাবনা আছে, তবে আজকে কিছু কিছু জায়গা থেকে কমতে পারে। এপ্রিল মে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্র ও ভোট নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে ছাত্র সমাজ তা মোকাবেলা করবে। দুপুরে নাটোরের রাজবাড়িতে পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর PSCN আয়োজিত মিলন মেলায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান খান বাবুল চৌধুরী সহ অন্যরা। এর আগে সকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুসান আয়োজিত মেধাবীদের মিলন মেলায়ও এই সাবেক উপমন্ত্রী বক্তৃতা করেন। তোমাদের রক্তের বিনিময়ে আজকে অর্জন, এই অর্জনের বিশালতা, এই অর্জনকে যেন কেউ অন্যদিকে প্রবাহিত না করে, এই অর্জনকে যেন কেউ ষড়যন্ত্র না করতে পারে, এই জন্য ছাত্র সমাজের উচিত যেভাবে আন্দোলন করে ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, ঠিক একইভাবে নির্বাচন আগামী দিনে যত তাড়াতাড়ি হোক, নির্বাচন ব্যবস্থা দিয়ে দেশের জনপ্রিয় জনপ্রতিনিধিদের হাতে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করবে, ততই বাংলাদেশের মানুষের মঙ্গল। ঈদের ছুটিতে রাজধানীতে পরিবার পরিজন নিয়ে দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখছেন কর্মজীবী মানুষ। আনন্দ উৎসবে মেতেছেন সবাই। মামুনুর রশিদের ক্যামেরা সহায়তায় রোকসানা আমিন জানাচ্ছেন। বিয়ের বয়স কিছুদিন, নিজেদের মতো সময় কাটাতে রাজধানী শাহবাগের রমনা পার্কে ঘুরতে এসেছেন এই নবদম্পতি। ঈদের ছুটিটা এবার অনেক ভালো কাটতেছে। এর আগে যদিও অনেক ঘোরাঘুরি করা হয়েছে, আবার বিয়ের পরে এটাই হচ্ছে আমাদের প্রথম ঈদ। তো এই ঈদে অনেক আনন্দ করতেছি। এই বিয়ের পর এই প্রথম ঈদ যাচ্ছে, মানে আমাদের জন্য ঘোরাঘুরি তো বহুত করি, অফিস নিয়েই ব্যস্ত থাকে। এই ঈদ এখনই একটা সুযোগ ঘোরার জন্য। পরিকল্পনা মতো সাভার থেকে সকালে 7 বন্ধু চলে এসেছেন রাজধানীতে ঐতিহ্যবাহী স্থানগুলো চষে বেড়াতে। আসলে যথারীতি ঈদের সময় সবাই একত্র হওয়া হয়, যার ফলে আমরা গতকাল রাতেই প্ল্যানিংটা করা যে একদিন আমরা পুরো ঢাকা শহরটাকে এক্সপ্লোর করব। আমরা এখান থেকে পুরান ঢাকাতে যাওয়ার আমাদের প্ল্যান আছে, ওখানে লাঞ্চ করে তারপরে আহসান মঞ্জিলে ওখানে ঘুরে আমরা এরপর রাতে আমরা বাসার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ। তো আমরা প্ল্যান করছি যে লাঞ্চটা করব হাজি বিরিয়ানিতে, তো বিউটি লাচ্ছি আছে। ঈদের ছুটিতে নিজেদের জন্য সময় মিলেছে এই পরিবারের। ছুটিতে ঘুরে বেড়াতে নবীনগর থেকে এসেছেন তারা। ঈদের দ্বিতীয় দিন গেছিলাম মিরপুর চিড়িয়াখানায়, আজকে আসছি রমনা পার্কে ঘুরতে, খুব ভালো লাগতেছে। আর আমার মেয়েকে নিয়ে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি। এবার ঈদে ঘুরবো দেখি, দেশে যাই নাই, আসার পরে অনেক ভালোই লাগলো, অনেক ছবি তুললাম আর কি। পার্কের দর্শনার্থীদের যেন আনন্দের সীমা নেই। দল বেঁধে ফাঁকা ঢাকার আনন্দ নিচ্ছেন সবাই। অনেক ভালো লাগতেছে, সারাদিন ঘুরবো, মজা করব। জাদুঘর বন্ধ ছিল, তাই জাদুঘরে যাইতে পারি নাই, তাই বাবা রমনা পার্কে লয়ে আসি। এখান থেকে আবার মেট্রো রেলে আমরা মিরপুর চলে যাব, মেট্রো রেল থেকে ঘুরতে, ওখান থেকে দিয়াবাড়ি ঘুরে আবার চলে যাব বাসায়। ঈদের টানা 9 দিনের ছুটিকে রাঙিয়ে রাখতে সময়টাকে কাজে লাগাচ্ছেন
রাজধানীবাসী। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে কয়েক দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৪৫০০-এরও বেশি মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা উদ্ধার কাজ চালাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এসব এলাকায় মানুষের আশ্রয়, খাদ্য ও পানির অভাব দেখা দিয়েছে। দেশ জুড়ে গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক চলছে। এমন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার জন্য ১ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছে বিদ্রোহীরা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র জিন 3। মুক্তির তৃতীয় দিনে হলগুলোতে হাউসফুল যাচ্ছে শো। চলচ্চিত্রটির ওটিটি পার্টনার আই স্ক্রিন। সুলতানা হিমু জানাচ্ছেন। ঈদ উল ফিতরে মুক্তির তৃতীয় দিনেও জমজমাট চলছে চলচ্চিত্র জিন 3। বাস্তব গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখতে হলে ভিড় করছেন দর্শকরা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুর নূর সজল। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির প্রতিটি শোই যাচ্ছে হাউসফুল। হররের দিক দিয়ে যদি বলি তাহলে আপনার হররের লেভেলটা ঠিক ছিল। জিনের স্টোরি লাইনটা আসলে অনেক ভালো ছিল। প্রথমে ট্রেইলারটা দেখে যত ভয় লেগেছিল আসলে তেমন কিছুই না। হ্যাঁ, ডেফিনেটলি জিন দেখার প্রি প্ল্যান করে গতকালকেই আমরা টিকিট সব নিয়ে গিয়েছিলাম। আর মেইন যে ক্যারেক্টার সুমন ছিল, ওর অভিনয়টা অনেক ভালো ছিল। সাফল্যের ধারাবাহিকতায় মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও প্রদর্শিত হবে জিন 3। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরের জেলার ভেদরগঞ্জ উপজেলার দিন দিন বাড়ছে উচ্চ মূল্যের ফসল ভুট্টার আবাদ। তুলনামূলক স্বল্প ব্যয় এবং কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। পাশাপাশি গোখাদ্য সংকট নিরসন এবং জ্বালানি হিসেবেও এর উপযোগিতা বাড়ছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমান জানাচ্ছেন। অন্যান্য যে কোনো ফসলের চেয়ে রোগবালাই কম হওয়ায় ও উৎপাদন ব্যয় সাশ্রয় হওয়ায় ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন কৃষক। অধিক আমিষ ও ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা যায়, তাই দিন দিন বাড়ছে ভুট্টার চাহিদা ও আবাদ। অন্যান্য ফসল থেকে ভুট্টায় ঝুঁকি কম, এজন্য আমরা ভুট্টা আবাদ বেশি করেছি। আশা করি 1 বিঘা জমিতে 40 মণের উপরে ফসল আমরা পাবো। ভুট্টায় আমার বিঘা প্রতি খরচ হয়েছে 8 থেকে 9 হাজার টাকা। আশা করি যদি ভালো ফলন আছে, যদি এই পরিমাণে ফলন হয় আমার বিঘা প্রতি ফলন হবে 40 থেকে 42 মণ। যদি বর্তমান বাজার 1200 টাকা বাজার থাকে আমার বেচা হবে 40 থেকে 45 হাজার টাকা। বর্ষাকালে যেহেতু গরুর খাবার থাকে না, খড় খাওয়াই আমরা, সেটার বিকল্প হিসেবে এই ভুট্টা গাছটারে আমরা ভাঙায় তারপর গরুরে খাওয়াই। আর এছাড়াও জ্বালানি হিসেবে আমরা ভুট্টা গাছটা ব্যবহার করতে পারি আর কি। উচ্চ মূল্যের ফসল ভুট্টা আবাদের মাধ্যমে কৃষকদের অধিক লাভবান করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশ লাভজনক এবং কম ঝুঁকিপূর্ণ। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 80 হেক্টর, তো সেখানে আবাদ হয়েছে 185 হেক্টর। তো আমরা আশা করতেছি যে এই বছর ভুট্টা চাষে কৃষকরা বেশ লাভবান হবে এবং এ বিষয়ে আমরা কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর ভেদরগঞ্জ উপজেলায় 80 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 185 হেক্টর জমিতে। বিঘা প্রতি 8 থেকে 9 হাজার টাকা খরচ করে কৃষক বিক্রি করছেন 40 থেকে 45 হাজার টাকায়। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানি ও মোগল আমলের নকশার মিশেলে তৈরি নান্দনিক এই মসজিদ।
এটি এক রাতে জিন দ্বারা নির্মিত এমন অলৌকিক কাহিনী প্রচলিত থাকায় অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুও মসজিদটি। তবে অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে অনবদ্য এই নিদর্শনের সৌন্দর্য। রফ জালালের তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। বগুড়া থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদের অবস্থান। প্রায় 450 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক মসজিদটি। মসজিদের শিলালিপি থেকে জানা যায় 1582 সালে মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতা পাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্রতা। চারপাশে শিমুল, তাল, আম ও নারিকেল গাছের সারি মসজিদের পরিবেশ প্রতিবেশকে করেছে ছায়া সুনিবিড়। কাল বিবর্তনে এটা মানুষ অনেক আগের সময় গল্প করে রাখছে, এটা জিনের তৈরি, একদিনে তৈরি করছে। আমাদের জেলায় এরকম একটা ঐতিহ্য আছে, একটি ইসলামের ঐতিহাসিক নিদর্শন, সংস্কার করার প্রয়োজন। এই মসজিদের গল্প, সেজন্য আমার বন্ধু সাতকানে কলেজ থেকে বেড়াতে যাচ্ছি। দুটি শিলালিপি ছিল, আমরা একটা দেখতে পাচ্ছি বাম সাইডেরটা, ডান সাইডেরটা করাচি জাদুঘরে আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি। তো কিভাবে ওখানে গেছে এটা সম্পর্কে আমরা তো বিস্তারিত জানি না। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী এই মসজিদটি। বিদেশি অতিথি ছাড়াও দেশীয় যারা পর্যটক এসে থাকেন এই মসজিদটাকে দেখার জন্য, আমরা তাদের ভালোভাবে চেনার স্বার্থে একটা দিক নির্দেশক সাইনবোর্ডের সিদ্ধান্ত নিয়েছি, যেন তারা হাইওয়ে রোড থেকে কোন রাস্তা দিয়ে গেলে তার মসজিদটা সহজেই দেখে আসতে পারবে, সেই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হবে। ড্রেনে যে পানি নিষ্কাশনে সেটা একটি আলাদা একটা লাইন করা প্রয়োজন, এবং সেক্ষেত্রে এটার জন্য আলাদাভাবে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে বাস্তবায়ন করা গেলে এখানকার পানি নিষ্কাশনের যে বিষয়টা সেটা সমাধান হবে বলে আশা করছি। যথাযথ সংস্কারের মাধ্যমে ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষার দাবি প্রত্নতত্ত্ববিদ সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাপী নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশের উপর কতটা শুল্ক আরোপ করা হবে তা এখনো নিশ্চিত করেনি হোয়াইট হাউস। তবে মার্কিন প্রেসিডেন্টের এই শুল্ক আরোপের ঘোষণায় উদ্বিগ্ন বিশ্ব। ট্রাম্পের এমন সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং এশিয়ার কিছু দেশ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটিতে স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ি আমদানির ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত, 3 দিনের মাথায় একই স্থানে দুর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে বাস চালানো এবং সড়কে লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আল মুকসেদ জানাচ্ছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকার সামনে চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহন নামের একটি বাসের সাথে কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে শিশুসহ 7 জন নিহত হয়, আহত হয় আরও 8 জন। পরে পাদুয়া হাসপাতালে নেয়ার পথে 1 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে 2 জন মারা যায়। রোগী আসছে 4 জনের মধ্যে 2 জন অলরেডি ডেড হয়েছে। সব অজ্ঞাত। আমাদের হাসপাতালে 1 জন মারা আছে আর 1 জন জীবিত আছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থায় আছে।
পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। পিতার নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস, গোয়ালিয়া শেখপাড়া শৈলকুপা জিনেদাহ, জন নাম পাইছে অর্ধাহা। জাঙ্গালিয়া স্পটের 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি মারা গেছে। এর আগে ঈদের দিন সকাল 7:30টার দিকে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত এবং 12 জন আহত হন। আল মুকসিদ, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেছেন, সরকার গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকার দেশি বিদেশি গণমাধ্যমের তথ্য সন্ত্রাসের কবলে পড়ছে। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, গুজবের উপর ভিত্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে ভারতীয় গণমাধ্যমে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ইতিমধ্যে ভেস্তে গেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনুস, নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানালেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত। এবং সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সংস্কার কমিশন সদস্য আব্দুল আলিম। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার জরুরি মন্তব্য। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।